আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি উচ্চ রক্তচাপ সমস্যা ও প্রতিকার। সুপ্রিয় দর্শক, উচ্চ রক্তচাপ বিষয়ে আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রাজীব ঘোষ, সহযোগী অধ্যাপক হৃদরোগ বিভাগ, রাঙামাটি মেডিকেল কলেজ। ডাক্তার রাজীব ঘোষ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আলোচনা শুরু করছি। ডাক্তার রাজীব, আমি প্রথমে আপনার কাছে আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য জিজ্ঞেস করব যে উচ্চ রক্তচাপ বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ ডাক্তার এরশাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। উচ্চ রক্তচাপ বোঝার আগে আমরা বুঝতে হবে যে রক্তচাপ কী জিনিস। আমাদের হার্ট বা হৃদযন্ত্র পাম্প করে রক্ত। পাম্প করার মাধ্যমে এই রক্তটা সারা শরীরে সরবরাহ করে এবং এই রক্তের মধ্য দিয়েই অক্সিজেন, গ্লুকোজ, প্রোটিন বা যেগুলো প্রয়োজনীয় জিনিস শরীরের বিভিন্ন প্রান্তে যায়। তো এই যে হৃৎপিণ্ড পাম্প করে, এই পাম্পের ফলে রক্তের যে চাপটা তৈরি হয় রক্তনালীতে, সেটাই হচ্ছে রক্তচাপ। সাধারণত এটা একটা উপরের সীমা থাকে এবং একটা নিচের সীমা থাকে এই রক্তচাপের। উপরের সীমাটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার আর নিচের সীমাটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশার 120 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 হচ্ছে নর্মাল। এরপরে বিজ্ঞানীরা দেখলেন যে এই রক্তচাপ কারো কারো ক্ষেত্রে অনেক বেশি থাকে, 140, 50 হয়ে যায়, 60, 200 হয়ে যায় সিস্টোলিক। কারো কারো ক্ষেত্রে ডায়াস্টোলিক, সিস্টোলিক দুইটাই বেশি থাকে। এবং যাদের ক্ষেত্রে এই রক্তচাপ বেশি থাকে দেখলেন যে ওদের কিছু অসুখ বেশি হয়, হার্টের অসুখ বেশি হয়, হার্ট ফেল করার সংখ্যা বেশি হয়, হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বেশি হয়, স্ট্রোক বেশি হয়, কিডনির সমস্যা বেশি হয়। তখন বিভিন্ন গবেষণা করে বিজ্ঞানীরা একটা আরবিটারি একটা লিমিট ঠিক করলেন যে এই লিমিটের উপরে গেলে বা এই লিমিট বা তার উপরে গেলে আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলবো এবং এর চিকিৎসা করব। সেই আরবিটারি লিমিটটাই হলো 140 সিস্টোলিক এবং 90 ডায়াস্টোলিক। অর্থাৎ 140 বা তার বেশি যদি সিস্টোলিক থাকে রক্তচাপ এবং ডায়াস্টোলিক যদি 90 বা তার বেশি থাকে, তখন বিজ্ঞানীরা বললেন যে এটা উচ্চ রক্তচাপ হিসেবে একে অ্যাসাইন করতে হবে এবং এর চিকিৎসা করতে হবে। জি, আমি একটু জানতে চাইবো যে আসলে উচ্চ রক্তচাপকে অনেকেই বলছেন যে সাইলেন্ট কিলার, এটি আসলে কেন বলা হচ্ছে? এটা বলার কারণ হলো উচ্চ রক্তচাপ অধিকাংশ ক্ষেত্রে আসলে কোনো লক্ষণ প্রকাশ করে না। যে ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগছেন বছরের পর বছর, দেখা যায় যে তার এটা নিয়ে আসলে কোনো একটা সমস্যা হয় না। কিন্তু উচ্চ রক্তচাপের কারণে এই ব্যক্তির রক্তনালীতে পরিবর্তন হয়, রক্তনালীর তে কোলেস্টেরল জমে যায়, রক্তনালী সংকীর্ণ হয়, ফলে তার দেখা যায় স্ট্রোক হয়, তার হার্ট ফেল করার, হার্ট অ্যাটাক করার, কিডনিতে সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ এই জটিলতাগুলো হওয়ার আগ পর্যন্ত উচ্চ রক্তচাপ আসলে কোনো রকম লক্ষণই প্রকাশ করে না। হঠাৎ করে বা কোনো একটা ঘটনা হয়ে যাওয়ার পরে তখন সে জানতে পারে যে তার উচ্চ রক্তচাপ আছে। এই জন্যই সাধারণত বলা হয় যে এটা একটা সাইলেন্ট ডিজিজ বা সাইলেন্ট কিলার। বাংলাদেশে উচ্চ রক্তচাপের প্রভাবটা কেমন? আমি মানে অর্থাৎ উচ্চ রক্তচাপের প্রিভ্যালেন্সটা কেমন? এ বিষয়ে কি কোনো স্টাডি আছে? জি, এ বিষয়ে স্টাডি আছে। আমার নিজেরই একটা স্টাডি আছে হিলট্রেক্সে। সাধারণত দেখা যায় যে 25% মতো মানুষ অ্যাডাল্ট উচ্চ রক্তচাপ নিয়ে ঘুরে, অর্থাৎ প্রতি 4 জনে 1 জন। এবং 40-এর পরে সাধারণত প্রিভ্যালেন্সটা বাড়তে থাকে। এবং দুঃখজনক বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রেই মানুষ অনেক মানুষই এটা জানে না যে তার নিজের রক্তচাপ বেশি। উচ্চ রক্তচাপ হওয়ার প্রধান কারণগুলো কি কি? উচ্চ রক্তচাপের কারণ জানতে গেলে প্রথমে জানতে হবে আসলে উচ্চ রক্তচাপ কয় রকম। উচ্চ রক্তচাপ আসলে 2 রকম। আমরা বলি একটা এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা আসলে কোনো কারণ জানা যায়নি, যেটা সাধারণত একজন ব্যক্তির বয়স বেড়ে যাওয়া, তার জীবনাচরণ এবং তার পারিবারিক ইতিহাস, এগুলো দিয়েই ধরা হয় যে এগুলোর কারণেই হয়, কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ নাই। আর আরেকটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন, যেটার কারণ জানা আছে। যেমন ধরেন যাদের কিডনির রোগ আছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা ক্রনিক কিডনি ডিজিজ, তাদের উচ্চ রক্তচাপ থাকে। যাদের হরমোনাল রোগ আছে যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, এদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ থাকে। যাদের ধরেন রক্তনালীতে রোগ আছে যেমন কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা, ওদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ থাকে। এগুলো হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। আর কমন আরেকটা কারণ সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে কিছু ওষুধ। কেউ যদি স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, অনেকে মোটা হওয়ার জন্য খায়,
অনেকে শ্বাসকষ্টের জন্য খায়, অনেকে বিভিন্ন কানেকটিভ টিস্যু ডিজিজ, অ্যাসেলি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য খায়। দীর্ঘমেয়াদী খেলে উচ্চ রক্তচাপ হয়। ব্যথার ওষুধ যেগুলো NSAID, এগুলো দীর্ঘমেয়াদী খেলে রক্তচাপ বেড়ে যায়। বংশগত কারণ অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর, এটা কি উচ্চ রক্তচাপের কতটুকু প্রভাব ফেলে? জি, বংশগত ফ্যাক্টর একটা, বিশেষ করে প্রাইমারি যেটা হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন, এটার ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট বিষয়। সাধারণত ফ্যামিলিতে মা বাবার যদি উচ্চ রক্তচাপ থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে, দেখা যায় যে ওই ব্যক্তিরও উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি অনেকটা বেশি বেড়ে যায়। জি। আরেকটি প্রচলিত বিষয় আমাদের সমাজে আছে, অনেকেই বলে থাকেন এবং অনেক চিকিৎসকও বলছেন বা অনেক গবেষণাও বলছে যে লবণ খাওয়ার সাথে উচ্চ রক্তচাপের কি সম্পর্ক? আসলে এটা প্যাথোফিজিওলজি যদি বলতে যাই, তাহলে আমাদের শরীরের যে রক্তনালী আছে, রক্তনালীর যে লাইনিং যে কোষ বা মাসেল যেগুলো আছে, সেখানের সেই মাসেলগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় আমাদের যে অ্যাড্রেনার্জিক যে নিউরোট্রান্সমিটার নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, এগুলোতে রিলেটেড। এগুলো ওই মাসেলগুলোকে সংকোচন করে। এই নিউরোট্রান্সমিটার বিষয়ে একটু সহজ করে যদি আমাদের দর্শকদের বোঝার আমাদের সুবিধার্থে বলতেন। আমাদের কিছু নিউরোট্রান্সমিটার আছে যারা আমাদের রক্তনালীগুলোকে সংকুচিত করে। সেগুলো হলো যে অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার। এটা একটু জটিল বিষয়, এতটুকু মনে হয় জানলেই চলবে। তো এই নিউরোট্রান্সমিটারের প্রতি যে সংবেদনশীলতা, সেই সংবেদনশীলতা এই যে মাসেলগুলা, রক্তনালীর মাসেলগুলাতে বেড়ে যায় যদি লবণের পরিমাণ বেশি হয়। আর শরীর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে লবণ বের করতে পারে না, যেটা আমরা প্রস্রাবের সঙ্গে বের করে দিই। একটা নির্দিষ্ট পরিমাণ প্রস্রাব তো আমাদের প্রতিদিন তৈরি হয়, এর বেশি তো হয় না। ফলে একটা নির্দিষ্ট পরিমাণ লবণ কিন্তু বের হয়। আর আমরা যদি লবণ বেশি খাই, ওই লবণটা তখন শরীরে লবণের পরিমাণ বাড়িয়ে দেয়, বিশেষ করে সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়, এবং ওই মাসেলগুলোর অ্যাড্রেনার্জিক হরমোনের প্রতি সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, এগুলো সংকুচিত থাকে। ফলে রক্তনালীর রেসিস্ট্যান্সটা বেড়ে যায়। রেসিস্ট্যান্স বাড়লে স্বাভাবিক ওতে দিয়ে রক্ত পার হতে বেশি চাপ লাগে, ফলে রক্তচাপও বেড়ে যায়। সাধারণত ধরা হয় যে 5 গ্রাম লবণ একজন যদি দিনে খায়, তাহলে তার শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়বে না। কিন্তু আমাদের দেশে গবেষণায় দেখা গেছে যে আমরা অন অ্যান অ্যাভারেজ 20-25 গ্রাম লবণ আমরা খাই প্রতিদিন। এটা তো আসলে অনেক অনেক বেশি। বেশি, অনেক বেশি। এবং এটা শুধু তাই নয়, আমরা অনেক খাবার খাই যেখানে লবণ থাকে আমরা জানি না। যেমন বনরুটি, পাউরুটি, বিস্কিট, যেগুলো বেকারি প্রোডাক্ট, এগুলো সুস্বাদু করার জন্য অনেক বেশি পরিমাণে লবণ দেওয়া হয়। তো আমরা দৃশ্যমান তরকারির সঙ্গে লবণ খাই, পাতে বাড়তি লবণ খাই। তারপর ক্যান জাতীয় খাবার, যেমন আচার, সংরক্ষিত মাংস, সংরক্ষিত খাবার, ওইখানে অনেক লবণ থাকে। এইভাবে আমাদের শরীরে লবণের পরিমাণ বাড়তে থাকে, লবণের কনজাম্পশন বাড়তে থাকে, এবং এটা আলটিমেটলি আমাদের রক্তনালীগুলোতে সংকুচিত করা, প্রেশার বাড়ানো, এইসব কাজে ভূমিকা পালন করে থাকে। জি। মানসিক চাপ বা স্ট্রেস ইদানিং আসলে অনেক বেশি, বেশ প্রকট আকারেই দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে মানসিক চাপ এবং অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকেই এই মানসিক চাপে ভুগেন। এই মানসিক চাপ বা স্ট্রেস কি এই উচ্চ রক্তচাপ বাড়াতে পারে? জি, ঠিকই বলেছেন। মানসিক চাপ উচ্চ রক্তচাপের একটা প্রধান কারণ। কারণ কেউ যখন খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, তখন দেখবেন যে তার ঘুম কমে যায়, সে ঘুমোতে পারে না, সে একটা অ্যাপ্রিহেনশন স্টেজে থাকে, সব কিছু নিয়ে উদ্বেগ করে। ফলে দেখা যায় যে তার কর্টিসলের পরিমাণ বেড়ে যায়, গ্লুকোকর্টিকয়েড হরমোন যেটা শরীরে। ওরাও কিন্তু কিডনি থেকে সল রিটেনশন করে, এবং এরাও কিন্তু রক্তনালীতে পরিবর্তন করে, এবং আলটিমেটলি এই গ্লুকোকর্টিকয়েডস হরমোনও এই যেটা আগে বললাম যে অ্যাড্রেনার্জিক হরমোনগুলোর ইফিকেসি বাড়িয়ে দেয়। ফলে আলটিমেটলি দীর্ঘ সময় যদি কেউ স্ট্রেস নিয়ে চলে, ঠিকভাবে না ঘুমায়, এবং আমরা বলি টাইপ এ পার্সোনালিটি, সব কিছুতে অস্থির থাকা, সব কিছুতে তটস্থ থাকা, ওনাদের ক্ষেত্রে দেখা গেছে যে রক্তচাপের প্রিভ্যালেন্সটাও বেশি। ফলে কাম অ্যান্ড কোয়াইট লাইফ, ইনার পিস, মেডিটেশন করা, প্রেয়ার করা, যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো কিন্তু ঠিক। এই কথাগুলো যদি করে, জীবনে যদি কারো ইনার পিস থাকে, কেউ যদি মেডিটেশন করে, খুব শান্ত জীবনযাপন করে, ঠিকভাবে ঘুমায়, দেখা যায় তার উচ্চ রক্তচাপ হওয়ার প্রিভ্যালেন্সটাও যেমন কমে যায়, ঝুঁকিটাও যেমন কমে যায়, ঠিক তেমনি তার উচ্চ রক্তচাপ থাকলে সেটা নিয়ন্ত্রণ করাও সোজা হয়। জি। উচ্চ রক্তচাপের প্রধান লক্ষণগুলো আসলে সাধারণত অনেক লক্ষণই, কারো ঘাড়ে ব্যথা হয়, কেউ ঘাম দেয় বা অনেক ধরনের লক্ষণ সম্পর্কে আমরা জানি। আপনি যদি একটু আমাদেরকে সহজ করে বলতেন আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে, কারণ অনেক দর্শকেরই দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ আছে কিন্তু তারা জানেন না। তো এই জিনিসটি যদি আপনি একটু বিশদভাবে একটু বলতেন যে কি কি লক্ষণগুলো উচ্চ রক্তচাপের জন্য আসলে প্রযোজ্য। ধন্যবাদ ডাক্তার এরশাদ, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোকপাত করেছেন।
উচ্চ রক্তচাপ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লক্ষণহীন। অর্থাৎ উচ্চ রক্তচাপের রোগী ঘুরে বেড়ায়, কাজ করে, সব করে, কিন্তু উনি জানে না যে উনার প্রেশার বেশি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ব্যাড পশ্চারের কারণে, অর্থাৎ বসার মানে পশ্চার ঠিক না হওয়ার কারণে, বা দীর্ঘ সময় ঘাড় বাঁকা করে কাজ করার কারণে, বা ধরেন যে যেসব যানবাহনে চললে ঝাঁকুনি হয়, রিক্সা, মোটরসাইকেল, ওগুলোতে চড়ার কারণে যখন ঘাড়ে ব্যথা হয়, তখন আমাদের কাছে আসে যে মনে করো যে প্রেশার বেড়ে গেছে। বা ওই যে বললেন যে স্ট্রেসফুল লাইফ লিড করা, সেটার কারণে যখন কারো মানে মাথা ভার ভার লাগে, তখন প্রেশার চেক করে দেখে যে প্রেশার বেড়ে গেছে। তো এইগুলো কিন্তু দ্বিতীয় একটা কারণের ফল। অধিকাংশ ক্ষেত্রে এগুলো উচ্চ রক্তচাপ জনিত না। উচ্চ রক্তচাপে যে মাথা ব্যথাটা হয় সেটা কিন্তু তীব্র মাথা ব্যথা, এবং সেটা জটিলতার জন্য, যেটাকে আমরা বলি সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ। সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজের কারণে তীব্র মাথা ব্যথা হয়, বলে থান্ডার ক্ল্যাপস হেডেক, অর্থাৎ মানে মনে হয় মাথায় বাজ পড়ছে, এরকম এত ব্যথা। কিন্তু ইন জেনারেল উচ্চ রক্তচাপের আসলে কোনো লক্ষণ হয় না। কিন্তু দীর্ঘ সময় উচ্চ রক্তচাপ থাকলে যেটা হয় যে হার্টের ফাংশনটা হার্ট ঠিকভাবে করতে পারে না, ফলে বুক ধড়ফড় করে, পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট হয়, বুকের মধ্যে জ্যাম জ্যাম লাগে। অথবা যদি জটিলতা হয়ে যায় উচ্চ রক্তচাপ থেকে, যেমন কিডনিতে সমস্যা হয়, তখন কিডনি রোগের যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায়। কোনো রক্তনালীতে যদি ব্লক হয়, দেখা যায় হাঁটতে গেলে পায়ের মধ্যে ব্যথা করে, আমরা যেটাকে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন বলি। Claudication বলছে। তো বা জটিলতার জন্য যদি হার্ট ফেল করে যায়, তখন হার্ট ফেলের যে লক্ষণ ওগুলো নিয়ে প্রেজেন্ট করে। অর্থাৎ ইন জেনারেল উচ্চ রক্তচাপের লক্ষণ নাই। একটা মানুষের 30 বছর পার হলে বা পরিবারে যদি রক্তচাপের ইতিহাস থাকে, তাহলে আরও আগে থেকেই আমরা বলি আপনি নিয়মিত রক্তচাপ মাপবেন, দেখবেন কত থাকে। আর তাছাড়াও ইনসিডেন্টালি আমরা অন্য কারণে আসলে খুঁজে বের করি। আর কিছু কিছু ক্ষেত্রে জটিলতা যদি হয়ে যায় বা দীর্ঘ সময় রক্তচাপ থাকে, তখন ওই বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, হাঁটতে কষ্ট লাগা, এই জিনিসগুলো হয়। আবার কেউ কেউ মাথায় অস্বস্তি, ব্যথা, এগুলো নিয়েও একটু একটু বলতে পারে, অনেক সময় আসতে পারে। জি। দীর্ঘদিন যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না যায়, অর্থাৎ যদি এটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তাহলে শরীরের কোন কোন অঙ্গের উপরে এটার প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। রক্তচাপের সঙ্গে আসলে মূলত আমাদের রক্তনালীর সম্পর্ক। তো রক্তচাপ যদি দীর্ঘদিন বেশি থাকে, তাহলে রক্তনালীতেই পরিবর্তন হয়। অর্থাৎ রক্তনালীর, আমরা বলি আথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ রক্তনালী ন্যারো হয়ে যায়। ফলে এই হার্টের রক্তনালী যখন ন্যারো হয়, তখন তার হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেড়ে যায়। আবার পায়ের রক্তনালী যখন ন্যারো হয়, তখন তার হাঁটাচলা করলে পায়ে ব্যথা হয়, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন হয়, তারপরে এক পর্যায়ে গিয়ে পায়ে ঘা হয়, বা ঘা হলে শুকায় না, আলসার, অথবা শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে গ্যাংগ্রিন হয়ে যায়। আবার দীর্ঘ সময় হার্টকে যখন অনেক চাপে কাজ করতে হয়, অনেক উচ্চ চাপে যখন রক্ত সঞ্চালন করতে হয়, তখন হার্টের বা হৃৎপিণ্ডের মাসেলেও পরিবর্তন হয়। হৃৎপিণ্ডের মাসেল মোটা হয়ে যায়, বেশি কাজ করতে হয় তাই। তো হৃৎপিণ্ডের মাসেল মোটা হলে তখন ওর রিল্যাক্সেশনটা কমপ্লিট হয় না, আর রিল্যাক্সেশন কমপ্লিট না হলে ও ঠিকভাবে রক্ত নিতে পারে না। ফলে এখানে একটা ফাংশনাল চেঞ্জ হয়, আমরা বলি ডায়াস্টোলিক ডিসফাংশন হয়। এতে করে একটা হার্ট ফেলিউর হয়, এটাকে ডায়াস্টোলিক হার্ট ফেলিউর বলি। অর্থাৎ দীর্ঘ সময় প্রেশার বেশি থাকলে হার্টের মাসেল থিকনেস বেড়ে ডায়াস্টোলিক হার্ট ফেলিউর হতে পারে। আবার হার্টের রক্তনালীতে যদি ব্লক হয়, হার্ট অ্যাটাক হয়, সেটার মাধ্যমে সিস্টোলিক হার্ট ফেলিউর হতে পারে। আবার এই ব্রেনের মধ্যে রক্তনালীতে যদি পরিবর্তন হয়, তখন স্ট্রোক হওয়ার চান্স বেড়ে যায়। কিডনিতে রক্তনালীতে চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে তার কিডনি ডিজিজ হয়, রেনাল ফেলিউর হয়। আবার পায়ের রক্তনালীতে চেঞ্জ হলে তখন তার ইন্টারমিটেন্ট ক্লডিকেশন বা লিম্বিক স্টিমিয়া এগুলো হয়ে থাকে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে, অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কতটুকু বাড়ে? প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরের জন্য বলে যে 2 গুণ করে বাড়ে। অর্থাৎ শুধু যদি একজনের উচ্চ রক্তচাপ থাকে, তার সাধারণ পার্সনের থেকে 2 গুণ রিস্ক বাড়ে। কিন্তু আরেকটা রিস্ক ফ্যাক্টর যদি অ্যাড হয়, যেমন ডায়াবেটিস হয়, সেটার জন্য 2 গুণ বাড়ে। তখন এই দুটো কিন্তু গুণ হয়, 4 গুণ হয়ে যায়। আরেকটা যদি থাকে, তখন গুণ হয়ে এটা 8 গুণ হয়ে যাবে। তো এইভাবেই সাধারণত এই ঝুঁকিগুলো ক্যালকুলেশন করা হয় আর কি। জি। আপনার থেকে একটু জানতে চাচ্ছি, আমাদের দর্শকরা কতদিন পর পর রক্তচাপগুলো পরীক্ষা করবেন? আসলে আমাদের অনেকেই তো রক্তচাপ আমরা মাপিও না, বা দেখা যাচ্ছে যে এটা অনিয়ন্ত্রিতই থেকে যাচ্ছে। অনেকের মধ্যে উচ্চ রক্তচাপ আছে কিন্তু তিনি জানেনই না। তো এই জন্য আপনার কাছে একটু জানতে চাইবো যে কতদিন পর পর রক্তচাপ পরীক্ষা করাটা প্রয়োজন? হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়। যদি কারো রক্তচাপ নর্মাল থাকে, তাহলে উনি 6 মাস পর পর রক্তচাপ দেখলে হবে। আর যদি কারো রক্তচাপ এমনিতেই বেশি থাকে, উনি জানেন যে ওনার রক্তচাপ বেশি, তখন এটার জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। রক্তচাপের নিয়ন্ত্রণের কোন ক্যাটাগরিতে উনি আছেন, সেই উপর নির্ভর করে ঠিক করতে হবে উনি কদিন পর পর দেখবেন। যদি অনিয়ন্ত্রিত থাকে, এটা খুব ফ্রিকোয়েন্টলি দেখতে হবে।
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, খুব ভালো ডোজে ওষুধ খাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংও করাই, দেখি যে কেন কন্ট্রোল হচ্ছে না বা কী পরিমাণ বেশি থাকছে। আবার যাদের রক্তচাপ নর্মাল কিন্তু পারিবারিক ইতিহাস আছে রক্তচাপের, তাদের 30 বছর পর থেকে আসলে রেগুলার মনিটরিংয়ে থাকা দরকার। কিন্তু ইন জেনারেল যাদের বয়স 40-এর বেশি, তাদের পারিবারিক ইতিহাস থাকুক বা না থাকুক, আগে উচ্চ রক্তচাপ থাকুক বা না থাকুক, তাদেরকে নিজের রক্তচাপটা অন্তত জানা দরকার। কমপক্ষে 6 মাসে একবার তো দেখা দরকার। জি। জীবনযাত্রার পরিবর্তন কি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক? হ্যাঁ, এটা সত্য। জীবনযাত্রার পরিবর্তন করাটাই আসলে উচ্চ রক্তচাপ চিকিৎসার সবচেয়ে বড় একটা পদক্ষেপ। তো কী ধরনের জীবনযাত্রার পরিবর্তন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে? 2টা বিষয়। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ হয়ে গেছে সেটা নিয়ন্ত্রণে রাখা, আর আরেকটা হচ্ছে যে যাদের ঝুঁকি আছে, পারিবারিক ইতিহাস আছে, তাদের যাতে উচ্চ রক্তচাপ না হয় সেজন্য সেই জীবনযাপন অনুসরণ করা। তার মধ্যে একটা আপনি আগেই বলেছেন যে লবণ কম খাওয়া। তা আমাদের প্রতিদিন লবণ খেতে হবে 5 গ্রাম। এই বিষয়টা আসলে ক্ল্যারিফাই করা দরকার। আমরা বলি যে পাতে লবণ খাবেন না, কিন্তু দেখা যাচ্ছে ব্যক্তি তরকারিতে অনেক লবণ খাচ্ছে। কেমনে আমরা এটা বুঝি? দেখা যায় সে পাতে লবণ খাচ্ছে না, সব ওষুধও খাচ্ছে, কিন্তু প্রেশার কন্ট্রোল হচ্ছে না। তখন আমরা জিজ্ঞাসা করি যে আপনার বাসায় কজন? বলে যে 4 জন। আপনার মাসে লবণ লাগে কতটুকু? বলে 2 কেজি। তাহলে 2 কেজি যদি মাসে লবণ লাগে, তাহলে পার হেড কিন্তু ওনারা 500 গ্রাম করে লবণ খায় প্রতি মাসে। 500 গ্রাম লবণ মানে কিন্তু অলমোস্ট একজনের জন্য এটা অলমোস্ট আপনার প্রায় 30-40 গ্রামের মতো হয়ে যায়, 30-35 গ্রামের মতো হয়ে যায় দিনে। তো এত লবণ খাওয়া যাবে না। তো তরকারিতে লবণের পরিমাণও কমাতে হবে, এবং প্রতিজন 5 গ্রাম করে খেলে যতটুকু লবণ মাসে লাগে অতটুকু লবণ এভাবে হিসাব করেই কিনতে হবে। এর বাইরেও দেখা যায় যে অনেক যে বেকারি ফুড খায়, যে বন, তারপরে ক্যান জাতীয় খাবার, এখানে অনেক লবণ থাকে, এটা কিন্তু হিসাব করে না। বাচ্চারা বিশেষ করে চিপস খায়, অনেক রকম মানে মজাদার খাবার খায় যেগুলোতে লবণ থাকে। এগুলো ছোটোবেলা থেকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে লবণ খাওয়ার হারটাও কমে যায়। তাহলে একটা হচ্ছে যে লবণ খাওয়া কমানো, দ্বিতীয়ত হচ্ছে যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফলমূল বাড়ানো। এই ফলমূলের মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে, এই পটাশিয়ামও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে ভাজা পোড়া খাওয়া না খাওয়া, বাইরের খাওয়া বিশেষ করে এগুলো না খাওয়া। এগুলো শরীরে কোলেস্টেরল বাড়ায়, রক্তনালীকে সংকীর্ণ করে এবং রক্তচাপ বাড়ায়। এরপর হলো নিয়মিত শরীরচর্চা করা, দিনে কমপক্ষে 45 মিনিট দ্রুত বেগে হাঁটা, নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শরীরচর্চা, সাঁতার কাটা, এগুলো করা, এটা জরুরি। এর বাইরে হচ্ছে ধূমপান না করা, এবং অন্য কোনো মাদকাসক্ত থাকলে যেমন অ্যালকোহল বা অন্য কোনো যদি ইয়াবা, এগুলোর কারণে কিন্তু রক্তচাপ বাড়ে, এগুলো একদম স্ট্রিক্টলি বন্ধ করতে হবে। এরবার হলো নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা, আর হচ্ছে যে স্ট্রেসফুল লাইফ লিড না করা, সেটা মেডিটেশনের মাধ্যমে হোক, ধর্মীয় অনুশাসন মেনে হোক, পারিবারিক বন্ধনের মাধ্যমে হোক, কোনোভাবে স্ট্রেসে যাওয়া যাবে না, শান্ত জীবনযাপন করতে হবে। আর শেষ যেটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমানো। দিনে কমপক্ষে 8 ঘন্টা সাউন্ড স্লিপ লাগবে। এইসব জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে আমাদের জন্য রক্তচাপ কন্ট্রোল করা সহজ হয়, রোগীরও রক্তচাপ প্রিভেনশন এবং ট্রিটমেন্টের জন্য ভালো হয়। নিয়মিত ব্যায়াম রক্তচাপ কমাতে কতটা কার্যকর? কেউ যদি নিয়মিত ব্যায়াম করে, দেখা গেছে তার রক্তচাপ 10 মিলিমিটার মার্কারি পর্যন্ত কমতে পারে। নর্মাল যদি কারো প্রেশার, এই ব্যায়ামগুলো আসলে কি ধরনের ব্যায়াম হবে? হাঁটাহাঁটি বা দৌড়ানো, বা কি ধরনের ব্যায়াম কতক্ষণ করলে এই রক্তচাপ কমাতে সহায়ক হয়? ব্যায়ামগুলোকে আমরা মোটামুটি আসলে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে ডাইনামিক এক্সারসাইজ, যেটাকে বলে কার্ডিও। কার্ডিও মানে হলো আপনার হার্ট রেট বাড়াতে হবে। হার্ট রেট কত বাড়বেন? 220 থেকে আপনার বয়স বাদ দিলে যা হয় তার 80%। অর্থাৎ কারো বয়স যদি 40 বছর হয় তাহলে 180-র 80%, অর্থাৎ হচ্ছে যে নিয়ারলি অ্যাবাউট 160 হ্যাঁ, এই পরিমাণ হার্ট রেট তুলতে হবে ব্যায়াম করার এক্সারসাইজের সময়। মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে কার্ডিও। সেটা কেমন হতে পারে? সেটা দৌড়ানো, অল্প অল্প স্পিডে দৌড়ানো হতে পারে, সাঁতার কাটা হতে পারে, সাইক্লিং হতে পারে, দ্রুত বেগে হাঁটা হতে পারে, স্কিপিং হতে পারে। এটা কার্ডিও। কার্ডিও একটা নির্দিষ্ট সময় বলে যে সপ্তাহে 150 মিনিট কার্ডিও করতে। এটা মানে আপনার একবারেই যে আধা ঘন্টা 1 ঘন্টা করতে হবে তা নয়, আপনি ভেঙে ভেঙেও করতে পারেন 10 মিনিট 10 মিনিট করে, কিন্তু সপ্তাহে 150 মিনিট কার্ডিও করতে হবে। এটা হচ্ছে একটা ব্যায়াম। আর একটা ব্যায়ামকে আমরা বলি যে স্ট্রেংথেনিং এক্সারসাইজ বা ডাইনামিক এক্সারসাইজ, যেটা মাসেল বিল্ড করে। তো মাসেল বিল্ডিংটাও আমাদের জন্য জরুরি, কারণ মাসেলগুলো আমাদের পেরিফেরাল পাম্পের কাজ করে। মাসেল বিল্ড করলে, মাসেল স্ট্রেংথেন হলে দেখা যায় হার্ট রেট কমে যায় এবং হার্টের উপর লোড কমে যায়।
পেরিফেরাল পাম্প হিসেবে কাজ করাতে হার্টের কাজ সে অনেকটা নিয়ে নিতে পারে। তো এগুলোও করা জরুরি, যেটা স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যেমন বুক ডাউন দেওয়া, উঠবস করা, ওজন আলগানো, তো এগুলোও করতে হবে। এই মোটামুটি এই 2 ভাবের ব্যায়ামই নিয়মিত করতে হবে। এছাড়া সাঁতার কি একটা উপযোগী ব্যায়াম হতে পারে? সাঁতার হচ্ছে ডাইনামিক এক্সারসাইজ, আগেই বলেছি। সাঁতারটা হার্ট কার্ডিও এক্সারসাইজ, এটা হার্টের জন্য ভালো এবং কিছুটা অবশ্য মাসেল স্ট্রেংথেনও করে। এই পর্যায়ে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে উচ্চ রক্তচাপ মাপার সঠিক পদ্ধতি। আসলে বাজারে আগের যে অ্যানালগ মেশিন অর্থাৎ পাম্প করে আমাদের যে মেশিন সেটিও আছে, এখন আবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল মেশিনও এসছে। তো এই জন্য একটু আসলে ডিজিটাল মেশিন কতটুকু কার্যকর এবং অ্যানালগ মেশিন যেগুলো অর্থাৎ আগের যে পদ্ধতি, আমরা যে স্পিগমোম্যানোমিটার পদ্ধতি, এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি ভালো এবং কিভাবে এই উচ্চ রক্তচাপটি সঠিকভাবে মাপা যায় সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ। খুব ভালো একটা বিষয়ে প্রশ্ন করেছেন। উচ্চ রক্তচাপ দেখার জন্য তো রক্তচাপ মাপতে হবে। তো রক্তচাপ মাপার সবচেয়ে অ্যাকুরেট পদ্ধতি হলো কিন্তু ইনভেসিভ, অর্থাৎ শরীরের রক্তনালী বা আর্টারির মধ্যে, ধমনীর মধ্যে একটা সেন্সর দিয়ে আমরা যখন রক্তচাপ দেখি বা একটা নল ঢুকিয়ে আরেক পাশে প্রেশার মার্কারি বসালে যে বোঝা যায় যে কতটুকু মার্কারিকে তা সে তুলতে পারে রক্তচাপ, সেভাবে দেখা হয়। তো এটা তো আসলে দৈনন্দিন জীবনে সম্ভব না। এটা আমরা ক্যাথল্যাবে বা যেসব পেশেন্ট বা ভর্তি আছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, ওদের ক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে দেখে থাকি। তো এই জন্য আমরা যেটা রক্তচাপ অ্যানালগ মেশিনের কথা বললেন বা ডিজিটালের কথা বললেন, যেভাবেই দেখি না কেন সবটা কিন্তু পরোক্ষ, অর্থাৎ প্রত্যক্ষভাবে রক্তচাপ ইনভেসিভভাবে দেখার সুযোগ নাই। তো পরোক্ষভাবে যে আমরা রক্তচাপ দেখি, ওইখানে অ্যানালগ যেটা বলছেন ওখানে 2 রকম মেশিন আছে। একটা হলো যে স্প্রিং বেসড, যেটা আপনি বলছেন স্পিগমোম্যানোমিটার, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি, একটা ঘড়ির মতো থাকে, আমরা কাফটা বেঁধে পাম্প করে প্রেশার তুলি, তারপর প্রেশার নামানোর সময় দেখি যে ওইটা কতটুকুতে এসে আমাদের সাউন্ড দিচ্ছে, কখন রক্তনালীটা ওপেন হয়েছে সাউন্ড পাচ্ছে, এইভাবে আমরা এটা মেজার করি। তো ওইটা যে আমরা ঘড়ির সিস্টেম যেটাতে ইউজ করি, যেটা ডায়াল সিস্টেম, ওইটার চাইতেও অ্যাকুরেট হলো মার্কারি ম্যানোমিটার। সোজাসুজি পারদের স্তম্ভের উপর দিয়েই কতটুকু তুলতে পারে পারদের কলাম, ওইভাবে মেজার করা যায়। কিন্তু সাধারণ মানুষের জন্য যদি সম্ভব হয় ওই ডায়ালারটাই যথেষ্ট। কিন্তু ডায়ালারটাতে দেখুক, আর একটা ইলেকট্রনিক পাওয়া যায় যেটা আপনি বলেছেন ডিজিটাল, সেটাতেই দেখুক। দুইটাতেই কিন্তু যে ওটা যেহেতু স্প্রিং বেসড, ওইটা স্প্রিংটা তো এক সময় গিয়ে স্প্রিংয়ের কার্যকারিতা কমে যায়, ফলে প্রেশার ভুল দেখাবে। আর ডিজিটাল মেশিন ইলেকট্রনিক্স, ও তো প্রেশার ভুল দেখাতে পারেই। ফলে যেটাতেই প্রেশার মাপুক, যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ঠিকভাবে মাপা, আর আরেকটা হচ্ছে যে ওই মেশিনটা ঠিকভাবে প্রেশার দিচ্ছে কি না, সেটা মেশিনটাকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজ ঠিক করা। ধরেন আমি একটা অ্যানালগ মেশিন তথা যে স্প্রিং বেস মেশিনে দেখছি, তো আমাকে করতে হবে কি যে আরেকটা নতুন মেশিনে বা কোনো একটা মার্কারি মেশিনে যে প্রেশার দেখে তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে ও যা প্রেশার রিডিং দিচ্ছে আমারটাও তা দিচ্ছে কিনা। ঠিক তেমনি কেউ যদি ডিজিটাল মেশিনেও প্রেশার দেখে, তাকে মাসে একবার হোক বা 2 মাস পর পরে হোক তাকে মিলিয়ে দেখতে হবে যে তার ডিজিটাল মেশিনে যে প্রেশার দেখাচ্ছে সেটা একটা মার্কারি মেশিনে একই রকম প্রেশার দেখাচ্ছে কিনা। এটা হলো একটা বিষয়। সেকেন্ড একটা বিষয় হলো যে ঠিকভাবে প্রেশার দেখা। আমরা অনেক সময় দেখি রোগী বাসায় প্রেশার দেখে প্রেশার বেশি পায়, আমরা এসে কম পাই, অথবা বাসার প্রেশারটা ঠিক রিপ্রেজেন্টেটিভ হয় না। এটার কারণ হলো যে প্রেশারটা ঠিকভাবে দেখা হয় না। প্রেশার দেখতে গেলে কিছু আসলে কন্ডিশন মেনটেন করতে হবে। প্রথমত, প্রেশার দেখার আগে কমপক্ষে আধা ঘন্টা মানুষটাকে রেস্টে থাকতে হবে, কাজকর্ম করা যাবে না। বিশেষ করে কেউ যদি ধূমপান করেন তাহলে অবশ্যই প্রেশার দেখার 1 ঘন্টার মধ্যে ধূমপান করা যাবে না, 1 ঘন্টা আগে 1 ঘন্টার মধ্যে ধূমপান করা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না। একটা শান্ত রুমে একদম সুইটেবল একটা টেম্পারেচারে ফ্যানের নিচে বসে গরমকালে, অথবা ঠান্ডা হলে উষ্ণ জায়গায় বসে আধা ঘন্টা বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়ার পরে যদি 2 ভাবে প্রেশার দেখা যায়, শুয়েও দেখা যায় আর একটা হচ্ছে বসেও দেখা যায়। শুয়ে দেখে একটা বালিশ দিয়ে শুয়ে কমফোর্টেবলি শুয়ে প্রেশার দেখবে। আর যদি বসে দেখে তাহলে একটা ভালো চেয়ারে 2 পা মেঝেতে রেখে ভালোভাবে ব্যাক সাপোর্ট দিয়ে এবং 2 হাত এই চেয়ারের হাতলের উপর সাপোর্ট দিয়ে বসতে হবে। এরপরে যে হাতে প্রেশার দেখবে সে হাতে কাপড় একদম কাঁধের নিচ পর্যন্ত তুলতে হবে, যাতে করে কাপড় টাইট না হয়। এরপর মেশিনটা লাগাতে হবে কনুইয়ের উপরে, বেশি টাইটও করা যাবে না, একদম লুজও করা যাবে না। আবার মেশিনটা পুরো আর্মটাকে, বাহুটাকে ঠিকভাবে পেঁচাতে হবে। অনেকে দেখা যায় অনেক স্থূল, মেশিন ঠিকভাবে গ্রিপ করে না, সেক্ষেত্রে প্রেশার কিন্তু ইরোনিয়াসলি হাই দেখাবে, সেক্ষেত্রে বড় সাইজের কাফ লাগবে। আবার অনেকে দেখা যায় চিকন, কাফ দুইবার পেঁচানোর মতো হয়ে যায়,
ওইটা কিন্তু প্রেশার ইরোনিয়াসলি লো দেখাবে। ফলে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। অ্যাকুরেট সাইজের কাফ তার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা লাগবে। তার অ্যান্টিকিউবিটাল ফোসা থেকে মিনিমাম 1 ইঞ্চি উপরে করে কাফটা বাঁধতে হবে, বেশি টাইটও হবে না, বেশি লুজও হবে না। এরপরে প্রেশারটা সে যেভাবে দেখে, যদি ডিজিটাল হয় ডিজিটালে, আর যদি অ্যানালগ হয় তাহলে রেডিয়াল পালস ফিল করে প্রেশার দেখতে হবে। প্রেশার যে মাপে যে ডায়ালটা সেটা হার্টের লেভেলে থাকতে হবে। এক ইউজুয়ালি যেটা করতে হয় যে 3 বার প্রেশার দেখতে হয় 2 হাতেই, যে হাতে প্রেশার বেশি আসে সেটা নিতে হয়, আর 3 বারটা অ্যাভারেজ করতে হয়। প্রত্যেক হাতে 3 বার করে দেখতে হয়, 2 হাতেই দেখতে হয়, যে হাতে প্রেশার বেশি আসবে সেটাই অ্যাকুরেট, এবং সেখানের ওই 3 বারের অ্যাভারেজটাই হচ্ছে যে ওনার প্রেশার। এইভাবেই যদি প্রেশার দেখে তাহলে অ্যাকুরেট প্রেশারটা পাওয়া যাবে। জি, এই পর্যায়ে একটু জানতে চাইব, আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় জনশ্রুতি আছে যে তেঁতুল পানি খেলে প্রেশার কমে যায়, এবং আমাদের অনেক নাগরিকও এই নাগরিক জীবনের অনেকেই কিন্তু এই জিনিসটি প্র্যাকটিস করছেন। তারা প্রেশার বাড়লেই তেঁতুলের পানি দিয়ে দিচ্ছেন বা টক পানি দিয়ে দিচ্ছেন। আসলে এই যে তেঁতুলের যে আপনার যে উপকরণটি, অর্থাৎ তেঁতুলের যে শরবত বা টক জাতীয় কোনো শরবত, এটি কি আসলে এই প্রেশার কমানোর ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা রাখে? খুব ভালো একটা বিষয় অবতারণা করেছেন। দেখুন, আমরা এগুলোকে বলি অ্যানেকডোটাল ট্রিটমেন্ট। অ্যানেকডোটাল ট্রিটমেন্ট আসলেই নেওয়া উচিত না, কারণ এগুলোর পিছনে কোনো গবেষণালব্ধ প্রমাণ নেই। তেঁতুলের পানি খাওয়ানো, বমি করানো, তারপরে হলো যে অনেক সময় মৃগী রোগীদের করে কি যে চামড়ার স্যান্ডেল শোকানো, তো অনেক রকম অ্যানেকডোটাল ট্রিটমেন্ট প্রচলিত আছে, কিন্তু এগুলোতে কোনো উপকার হয় এমন প্রমাণ কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আসেনি, কোনো গবেষণায় পাওয়া যায়নি, বরং ক্ষতি করতে পারে। তেঁতুল অ্যাসিডিক, ওই লোকের যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তার সমস্যা বেশি হবে। তেঁতুলের সঙ্গে অনেকে লবণ যদি সহ মিশিয়ে দেয়, উল্টো তার প্রেশার বেড়ে যাবে। অতিরিক্ত তেঁতুল পানি খাইয়ে কারো যদি অ্যাসিডিটির সমস্যা থাকে, পেপটিক আলসার থাকে, তার যদি বমি হয় তাহলে ব্লিডিং হতে পারে, আরও সমস্যা উল্টো বাড়তে পারে। তাইলে চিকিৎসা করার মূল প্রিন্সিপাল যেটা, ইথিক্স যেটা, সেটা হচ্ছে যে ডুইং নো হার্ম। কারো চিকিৎসা করতে গেলে আমি তাকে সুস্থ করতে পারি বা না পারি সেটা ভিন্ন কথা, কিন্তু আমার চিকিৎসায় যেন তার অসুস্থতা না বাড়ে, তার জন্য আরেকটা ক্ষতি না হয়, এটাই হলো চিকিৎসা বিজ্ঞানের একটা প্রধান ইথিক্যাল কনসিডারেশন। তো এটা ফলো করতে হবে, এবং আমারও দর্শকদের জন্য অনুরোধ থাকবে, আপনারা কেউ এইসব অ্যানেকডোটাল ট্রিটমেন্টে যাবেন না। প্রেশার যদি অনেক বেশি থাকে বা আপনার যদি খুব বেশি খারাপ লাগে, আপনি অবশ্যই নিকটবর্তী হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে আসবেন। প্রেশার অতি উচ্চ রক্তচাপ কমানোর অনেক ভালো ওষুধ আছে, ব্যবস্থা আছে, ওটা আমরা নিতে পারবো। কিন্তু এই তেঁতুল পানি খাওয়ানো, বমি করানো বা অন্য কোনো রকমের ব্যবস্থায় যাওয়া, এগুলো করার দরকার নেই। জি, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আরেকটি বিষয় দেখা যায়, অনেকেই উচ্চ রক্তচাপের চিকিৎসা পাওয়ার পর কিছুদিন ধরে ওষুধ খান। একটি নির্দিষ্ট সময়ের পরে যখন তারা দেখেন যে উচ্চ রক্তচাপটি নিয়ন্ত্রণে আছে, ওনারা ওষুধটি খাওয়া বন্ধ করে দেন। এই বিষয়টাতে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে উচ্চ রক্তচাপের ঔষধ কতদিন খেতে হয়, অথবা একজন যদি উচ্চ রক্তচাপের ওষুধ খেতে শুরু করেন তাকে কি আজীবন খেতে হবে? ধন্যবাদ। এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়। উচ্চ রক্তচাপের ওষুধ খেতে শুরু করার পরে যেটা হয়, ওষুধটা শরীরের যে সিস্টেমের কারণে প্রেশার বেড়েছে সেই সিস্টেমটাকে কারেক্ট করে তার প্রেশারটাকে একটা বেজাল লেভেলে নিয়ে আসে, একটা সাধারণ লেভেলে, নর্মাল লেভেলে নিয়ে আসে, অর্থাৎ শরীরের সিস্টেমটাকে চেঞ্জ করে। ফলে দেখা যায় যে প্রেশারের রোগী প্রেশারের ওষুধ বন্ধ করে দেয়, প্রথমে বন্ধ করা মাত্রই তার প্রেশার কিন্তু বাড়ে না, কিছুদিন দেখা যায় ঠিকই থাকে, কারণ তার সিস্টেমটা ঠিক থাকে। এরপরে হয় কি, তার প্রেশার বেড়ে যায়, কিন্তু উনার যেহেতু মনে ধারণা যে আমার তো প্রেশার নর্মাল হয়ে গেছে, আমি আর খাচ্ছি না, এখন প্রেশার আমার ভালো হয়ে গেছে, তখন উনি আর এটা চেকও করে না। ফলে দেখা যায় যে প্রেশার আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। যখন তার প্রেশার বেশি ছিল সেই জন্য ওষুধ খেয়েছে, পরে ওষুধ বন্ধ করে দেওয়াতে, নিয়ন্ত্রণ হওয়ার পর ওষুধ বন্ধ করে দেওয়াতে প্রেশার তার চেয়ে অনেক বেশি বেড়ে যায়। ফলে তার প্রেশারজনিত জটিলতাগুলো অনেক বেড়ে যায়, তার প্রেশার আবার নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়। আর কেউ যদি বিটা ব্লকার জাতীয় ওষুধ খায়, যেমন অ্যাটিনোলল, তারপরে হচ্ছে যে প্রোপানোলল তো প্রেশার ওষুধ ঠিক না, যে বিসোপ্রোলল, এগুলো যদি খায়, তখন এই ওষুধগুলো কিন্তু এই ওষুধের বিটা ব্লকিং এজেন্টের যে কাজ, সেই কাজে কিন্তু তারা বিটা রিসেপ্টর আপ রেগুলেশন করে। অর্থাৎ তার শরীরে, যে বললাম যে অ্যাড্রেনালিন জাতীয় ওষুধ, যে ওগুলোর যে রিসেপ্টর, সেই রিসেপ্টরের সংখ্যা বেড়ে যায়। ফলে হঠাৎ করে যদি কেউ এই ওষুধগুলো বন্ধ করে, তখন দেখা যায় তার যে অ্যাড্রেনার্জিক ইফেক্ট, এটা অনেক বেশি হয়, যে কারণে অধিকাংশ আমরা পাই যে স্ট্রোক করে আসে, মাথার মধ্যে রক্তক্ষরণ নিয়ে আসে,
জিজ্ঞাসা করলে বলা যায় যে আগে বিটা ব্লকার খেত, হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, এরপরে এক পাশ অবশ হয়ে গেছে। অর্থাৎ প্রেশার একটা সিরিয়াস ইস্যু। প্রেশারের ওষুধও খুব হাইলাফালা করে নেওয়ার মতো, প্যারাসিটামল খাওয়ার বা গ্যাসের ওষুধ খাওয়ার মতো কোনো বিষয় না। যদি ওষুধ কমাতে হয়, বন্ধ করতে হয়, সেটা অবশ্যই একজন চিকিৎসকের, এমবিবিএস চিকিৎসকের সঙ্গে কথা বলে বা প্রয়োজন ক্ষেত্রে আরও বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কোনোভাবেই নিজে নিজে ইচ্ছা মতো ওষুধ কমানো, বাড়ানো বা বন্ধ করে দেওয়া এই কাজটা করা উচিত না। আরেকটা বিষয়, প্রেশার ওষুধ খেলে প্রতিদিন ওই একটা নির্দিষ্ট ওষুধ নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। কোনো কারণে যদি ভুলে যায়, যখন মনে পড়বে তৎক্ষণাৎ খেয়ে নিবে, কিন্তু পরের ওষুধটা আবার ঠিক টাইমে খাবে। এই জন্য ওষুধের ডিসিপ্লিন মেনটেন করাটাও খুব জরুরি। জি। রক্তচাপের ক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করছি। এই ঔষধগুলো বিভিন্ন গ্রুপের, বা আপনি যেটি জানেন কিছুটা কোনোটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা কোনোটা এসি ইনহিবিটর। তো এই ধরনের ঔষধগুলো আসলে শরীরের জন্য কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যদি দীর্ঘদিন ব্যবহার করা হয়? ধন্যবাদ। আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নাই এরকম কোনো ওষুধ কিন্তু নাই। সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আমরা দেখি যে ওইটার বেনিফিটটা তার পার্শ্ব প্রতিক্রিয়ার তুলনায় কতটা উপকারী বা পার্শ্ব প্রতিক্রিয়া কতটা সহনশীল। যেমন ধরেন যে একসময় অ্যাটিনোলল খুব ব্যবহৃত হতো, কিন্তু পরে দেখা গেল যে অ্যাটিনোলল সেন্ট্রাল প্রেশার কমায় না, পেরিফেরাল প্রেশার কমায়। এবং অ্যাটিনোলল যারা খায় ওদের মধ্যে স্ট্রোকের রিস্ক অনেক বেশি। অ্যাটিনোলল এখন কিন্তু প্রেশারের ওষুধ হিসেবে বলে না, অনেকে যদিও বা দেন, যে আমাদের ফিক্সোকার্ড নামে পাওয়া যায় বা অন্য অন্য কোনো প্রিপারেশান অ্যাটিনোলল কম্বিনেশন পাওয়া যায়, ওগুলো কিন্তু কেউ যদি খেয়ে থাকেন আমার কাছে আসলে আমি বন্ধ করে দিই, ওগুলো দিই না। বরং বিসোপ্রোলল বা নেভিভোলল এগুলো এখন বেশি ইয়ে করে। এবং শুধু তাই নয়, বিটা ব্লকারকেই কিন্তু এখন আর প্রথম শ্রেণীতে রাখেনি। প্রথম শ্রেণীতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এস ইনহিবিটর এবং ওই যে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এগুলোকে রাখা হয়। কারো যদি হার্টের সমস্যা থাকে বা বিটা ব্লকার নেওয়ার ইন্ডিকেশন থাকে, তখন আমরা বিটা ব্লকারগুলো দিতে বলি। প্রেশারের ওষুধের একটা কমন সাইড ইফেক্ট হলো যে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন করে, বিশেষ করে যারা একটু বয়স বেশি, পুরুষ রোগী। তো এটা ডাক্তারকে জানাতে হবে। ডাক্তারকে জানালে ডাক্তার আরেকটা গ্রুপে যাবে, বিটা ব্লকাররাও করে, এস ইনহিবিটরও করে, তো আরেকটা গ্রুপে যাবে। একটা গ্রুপে করলেও দেখা যায় অনেক সময় আরেকটা গ্রুপে করে না। আর এছাড়া বাকি যেগুলো সাইড ইফেক্ট আছে এগুলো খুব বেশি না, অনেক ক্ষেত্রে মিনিমাম। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে বিশেষ করে পায়ে একটু ফোলা আসে, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা বন্ধ করে দিই। অনেক ক্ষেত্রে একটু কনস্টিপেশন হতে পারে, আমরা ডায়েটারি মডিফিকেশন করে ফাইবার ডায়েট বাড়িয়ে দিয়ে দেখি ঠিক হয় কিনা। আর এই ইনহিবিটরগুলো একটু ড্রাই কফ করে, অনেক সময় ড্রাই কফ করে। আমি একজন পেশেন্ট পেয়েছিলাম, এই ইনহিবিটর পাচ্ছিল না, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার পাচ্ছিল, ওনারও দেখলাম কাশি কমেই না। পরে ওগুলো আমরা বন্ধ করে দিয়ে অন্য ওষুধে চলে যাই। অর্থাৎ সাইড ইফেক্ট নাই এরকম কোনো ওষুধ আসলে নাই। তো আপনার যদি কোনো সমস্যা হয়, পা ফুলে বা কনস্টিপেশন হয় বা কোনো রকম সমস্যা হয়, কাশি হয়, তখন আপনি এটা চিকিৎসকের সঙ্গে কথা বলবেন। আর চিকিৎসকও প্রেশারের ওষুধ দেওয়ার পরে কিন্তু মনিটর করে তার কিডনি ফাংশন কেমন হচ্ছে, তার হরমোন কেমন আছে, ইলেকট্রোলাইট ঠিক আছে কিনা, এগুলো দেখে। চিকিৎসকের সঙ্গে কমপ্লাই করাটা বেশি জরুরি। আমাদের এখানে হয় কি, একবারই চিকিৎসকের কাছে যায়, ওষুধ নেয়, এরপর 3 বছর 4 বছর খবর নেই, তারপর দেখা যায় আরেকটা সমস্যা তৈরি হয়, তখন যায়। এটা করা যাবে না। ওষুধ খেলে চিকিৎসক যেভাবে বলেন সেভাবে কিন্তু মনিটরিংও করতে হবে, ফলো আপও করতে হবে। জি। ডায়াবেটিস থাকলে রক্তচাপ নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা কেন প্রয়োজন? ডায়াবেটিস তো নিজেই হার্টের, কিডনির এবং ব্রেনের রক্তনালীর রোগের একটা প্রধান কারণ। ডায়াবেটিসে নিজেই তার মেটাবলিক একটা চেঞ্জ শরীরে হয়ে যায়, তার সঙ্গে যদি রক্তচাপও থাকে, তার এই রোগগুলো হওয়ার ঝুঁকি ডায়াবেটিসে যা হয় তার চেয়ে দ্বিগুণ বেড়ে যায়। আর ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা রক্তচাপের যেটা আমরা লিমিট বললাম যে 140/80, 140/90 এটা রাখতে চাই, ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু এটা আরও কম। ডায়াবেটিস যদি কারো থাকে, তার রক্তচাপের লিমিট কিন্তু 130 আর 85। সিস্টোলিক রক্তচাপ 130 বা তার নিচে রাখতে হবে, ডায়াস্টোলিক 85 নিচে রাখতে হবে। এটার কারণ হলো যে ডায়াবেটিস নিজেও ঝুঁকি, একটা ঝুঁকি হৃদরোগের, স্ট্রোকের, কিডনি রোগের, আর প্রেশার বা উচ্চ রক্তচাপ আরেকটা ঝুঁকি। এই দুইটা ঝুঁকি কিন্তু পরস্পরের ঝুঁকিকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয়, পরস্পরের ইফেক্ট মানে ঝুঁকি ইফেক্টটাকে দ্বিগুণ পরিমাণ, এই জন্য আমাদের বেশি সতর্ক থাকতে হয়। জি। আমি একটু এই পর্যায়ে জানতে চাইবো যে কাদের অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেগুলার যাওয়া উচিত? অনেকেরই তো উচ্চ রক্তচাপ নেই, তারপরেও কতদিন পর পর, আমি যদি এই প্রশ্নটা আপনাকে আগেও করেছি, তারপরে একটু আবার জানতে চাইবো যে কতদিন পর পর একজন সুস্থ রোগী রক্তচাপ পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে যাবেন, আবার একজন অসুস্থ রোগী তার রক্তচাপ দেখার জন্য চিকিৎসকের কাছে যাবেন? ধন্যবাদ।
যার রক্তচাপ নেই সে তো অবশ্যই বয়স 30 হলে রক্তচাপ মাপবেন, চিকিৎসকের কাছে গিয়ে মাপবেন। এরপরে আমরা বলি 6 মাস পর পর দেখলে হবে। আর যার রক্তচাপ আছে সে কিভাবে মনিটর করবেন এটা কিন্তু খুব পার্সোনালাইজড, এটাতে খুব সাধারণভাবে বলার কিছু নাই। ধরেন প্রেশার আছে, প্রেশারের ওষুধ খাচ্ছে, প্রেশার কন্ট্রোলে আছে, 1 মাস পরে দেখলো ভালো, 2 মাস পরে দেখলো ভালো, এরপর 3 মাস পরে, 6 মাস পরে এভাবে দেখতে পারে। কিন্তু যদি দেখা যায় যে প্রেশার নিয়ন্ত্রণে নাই, সেক্ষেত্রে আমরা প্রতিদিনই বাসায় প্রেশার মাপতে বলি, প্রতিদিনই প্রেশার মনিটরিং করতে বলি, বা অনেক রিপিটেড আসতে বলি, সপ্তাহে সপ্তাহে দেখতে বলি। এটা নিতান্ত একদম ইন্ডিভিজুয়ালাইজ বিষয়, সেভাবেই দেখতে হয়। আহ, উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাধারণ মানুষের জন্য আপনার আসলে কি পরামর্শ থাকবে? অর্থাৎ কোন কোন জীবনাচরণ বা কি কি ধরনের পন্থাগুলো অবলম্বন করলে উচ্চ রক্তচাপকে আমরা প্রতিরোধ করতে পারি? আচ্ছা, আমাদের আলোচনায় তো আমরা মোটামুটি সব এগুলো এনেছি। তো উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য বিশেষ করে যাদের পরিবারে রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 1 নাম্বার হলো লবণ খাওয়া কমাতে হবে। 2 নাম্বার হচ্ছে একটা নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তাকে বজায় রাখতে হবে। ভাজা পোড়া খাওয়া যাবে না, বাইরের খাওয়া খাওয়া যাবে না, এবং খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট এবং নন রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং প্রোটিন রেশিও মেনটেন করতে হবে। খাবারের মধ্যে প্রচুর ফলমূল থাকতে হবে, শাকসবজি থাকতে হবে। প্রিজার্ভ ফুড খাওয়া যাবে না, ক্যান ফুড খাওয়া যাবে না, এবং প্যাকেটজাত খাবার যেগুলো চানাচুর, তারপরে চিপস, এগুলো পরিত্যাগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রেগুলার শারীরিক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, ওজন কমাতে হবে। যদি কারো কোনো হরমোনাল প্রবলেম থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, অনেকের পিসিওএস থাকে, এগুলো চিকিৎসা করতে হবে। অনেকের ঘুমের সমস্যা থাকে, স্লিপ অ্যাপনিয়া থাকে, যে একটু মোটাসোটা দেখা যায় রাত্রে ঘুম ভাঙে বারবার। তো স্লিপ অ্যাপনিয়া যদি থাকে, নাক ডাকে, অবশ্যই তাকে স্লিপ এক্সপার্টের সঙ্গে কথা বলতে হবে, স্লিপ অ্যাপনিয়া ডিটেক্ট করতে হবে। কারণ স্লিপ অ্যাপনিয়া হলো রাতের বেলা প্রেশার বেড়ে যাওয়ার একটা কারণ, এবং এই রোগীদের দিনের বেলা প্রেশার নর্মাল থাকলেও রাতের বেলা প্রেশার বেশি থাকা, যেটাকে আমরা নকটার্নাল হাইপারটেনশন বলি, এটা কিন্তু নর্মাল হাইপারটেনশন রোগীর চাইতেও হার্টের অ্যাটাকের রিস্ক এবং স্ট্রোকের রিস্ক অনেক বাড়িয়ে দেয়। এরা দেখবেন যে প্রায় দিনের বেলা কোথাও বসলে ঝিমায়, বাসে গেলে ঘুম আসে, পত্রিকা পড়তে বললে ঘুমিয়ে পড়ে, এবং সকালবেলা ঘুম থেকে উঠলে একটা নন রিফ্রেশিং কন্ডিশন থাকে, মানে আমি যে ঘুম হয়েছে এটা তার সেরকম ফ্রেশ, একটা ভালো ঘুম হলে যে একটা ফ্রেশ ভাব থাকে, এটা হয় না। তো এরকম যদি কারো থাকে এবং পার্টনার বলে নাক ডাকে, তাদেরকে অবশ্যই স্লিপ টেস্ট করতে হবে, পলিসমনোগ্রাফি আমরা যেটাকে বলি, করতে হবে। যদি তার কোনো ডিজিজ থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম যদি থাকে, ওবেসিটি থাকে, সেটা চিকিৎসা করতে হবে। এবং এরপরেও যদি তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, সেটার জন্য তার বাইপ্যাপ মেশিন বসানো বা যা যা দরকার একজন স্লিপ এক্সপার্টের সঙ্গে কথা বলে ওইটা করতে হবে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো রোগী যদি ডায়রিয়া আক্রান্ত হন, সেই ক্ষেত্রে স্যালাইন খাওয়ানোর পদ্ধতিটা কি? আসলে অনেকেই দেখা যায় যে স্যালাইনটা তাদেরকে দিতে চান না, যেহেতু সেখানে গ্লুকোজ আছে বা অন্যান্য উপাদান আছে যেটি প্রেশারের জন্য ক্ষতিকর। এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইছি। অর্থাৎ উচ্চ রক্তচাপের রোগীকে স্যালাইন খাওয়ানো যাবে কি যাবে না, এবং যদি খাওয়ানো হয় তাহলে সেটি কিভাবে খাওয়াতে হবে? দেখা যায় উচ্চ রক্তচাপের রোগী ডায়রিয়া হচ্ছে, 5 বার 6 বার ডায়রিয়া হয়ে রোগী প্রায় একদম বিছনা থেকে উঠতে পারে না, কিন্তু রোগীর আত্মীয়স্বজন রোগীকে স্যালাইন খেতে দেয় না। তো বিষয়টা কিন্তু এরকম না। আমরা যখন ছোট থেকে দেখি যে টিভিতে অ্যাড দেখায় যে ডায়রিয়া হলে খাওয়ার স্যালাইন খেতে হবে, যতবার পাতলা পায়খানা হবে ততবার খাওয়ার স্যালাইন খেতে বলে। সেখানে কোথাও কিন্তু বলে না যে আপনার উচ্চ রক্তচাপ থাকলে আপনি স্যালাইন খাওয়াবেন না। সেখানে কোথাও কিন্তু বলে না যে কারো ডায়াবেটিস আছে আপনি পাতলা পায়খানা হলেও খাওয়ার স্যালাইন খাওয়াবেন না। অর্থাৎ মেসেজটা খুব সিম্পল। আপনার যদি ডায়রিয়া হয়, বমি হয়, আপনার উচ্চ রক্তচাপ থাকুক, ডায়াবেটিস থাকুক, যাই থাকুক, আপনাকে স্যালাইন খাওয়াতে হবে। কতটুকু খাওয়াবেন? যতটুকু পাতলা পায়খানা বা বমির সঙ্গে যাচ্ছে ততটা। এখন বলতে পারেন যে স্যার আমরা কি এটাকে মাপতে পারি? আইডিয়ালি মাপা উচিত, মেপেই খাওয়ানো উচিত। কিন্তু তবুও একটা আনুমানিক মানে একটা মেজারমেন্ট আছে। একজন অ্যাডাল্ট প্রত্যেকবার পাতলা পায়খানাতে গেলে সাধারণত 250 ml এর মতো তার ফ্লুইড লস হয়। অর্থাৎ প্রত্যেকবার পাতলা পায়খানার পরে 1 গ্লাস পরিমাণ খাবার স্যালাইন আমরা খেতে দিতে বলি, অথবা তার যতটা পিপাসা থাকে। অনেক সময় বেশি হতে পারে। ওই মানুষটাই সবচেয়ে বড় ইন্ডিকেটর, বলে দিবে আমার কতটুকু লাগবে। কারণ তার যতক্ষণ ডিহাইড্রেশন থাকবে ততক্ষণ তো তার পিপাসা পাবে। বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণটা আরও কম। তো যেহেতু উচ্চ রক্তচাপ বাচ্চাদের খুব একটা সমস্যা না, খুব এক্সেপশনাল ক্ষেত্রে বাচ্চাদের কিডনির রোগ থাকলে তখন উচ্চ রক্তচাপ হয়, কিন্তু আমরা অ্যাডাল্টেই থাকি। অ্যাডাল্ট ক্ষেত্রে যদি পাতলা পায়খানা হয়, বমি হয়, বা ডেঙ্গুর কারণে যদি প্রেশার কমে যায়,
ডেঙ্গুতেও প্রেশার কমে। সেসব ক্ষেত্রে স্যালাইন দেওয়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। বরং ডেঙ্গুর ক্ষেত্রে বা পাতলা পায়খানার ক্ষেত্রে বা বমির ক্ষেত্রে যদি প্রেশার কমে যায়, বরং প্রেশারের ওষুধটা বন্ধ রাখবেন বা চিকিৎসককে জানাবেন। যতক্ষণ প্রেশার নর্মাল না হচ্ছে বা না বাড়ছে ততক্ষণ প্রেশার ওষুধ আপনি বন্ধ রাখতে পারবেন, কিন্তু স্যালাইন খাওয়ানো বন্ধ করা যাবে না। এবং অবশ্যই বমি হলে প্রত্যেকবার বমির পর 1 গ্লাস, সে যদি আরও বেশি খেতে চায় আরও বেশি দেন, এবং প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পরে কমপক্ষে 1 গ্লাস, এবং রোগী যদি বলে যে আমি আরও খাবো, আমার পিপাসা আছে, তাহলে আরও দেন। এই পরিমাণ স্যালাইন খেতে হবে। যদি আপনি প্রেশার নিয়ে বেশি কনসার্ন হন যে তখনও তার প্রেশার বেশি, তা আপনি প্রেশারটা মেজার করবেন। যদি তখনও প্রেশার বেশি থাকে, নর্মালের চেয়ে বেশি থাকে, তাহলে প্রেশার ওষুধ বন্ধ করবেন না, কিন্তু স্যালাইন খাওয়ানো বন্ধ করা যাবে না। কারণ স্যালাইন খাওয়ানোটা হলো তার শরীর থেকে যে পরিমাণ লবণ এবং পানি বেরিয়ে যায় সেটাকে পূরণ করা। সেটা যদি আপনি পূরণ না করেন তাহলে প্রেশারও ফল করবে এবং রোগীও একটা ইরিভার্সিবল রেনাল ফেলিওরের দিকে চলে যাবে। সেটা আমরা চাই না আর কি, বা রোগী আমরা লস করব তখন। জি। আজ এখানে শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সাথে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলছিলাম ডাক্তার রাজীব ঘোষ, সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, রাঙামাটি মেডিকেল কলেজ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফিজ।